নমস্কার। আজকে কথা বলবো প্রেগন্যান্সির লাস্ট ৩ মাসে আপনি কি করবেন, আপনাদের কি এক্সপেকটেশন, কিভাবে কি ওয়ার্নিং সাইন্স আপনারা ইম্পর্টেন্ট সাইন্স আপনাদের দেখার বিষয়, বা কিভাবে আপনি চেক আপ করবেন এবং কি ডেঞ্জার সাইন সেসব ব্যাপারে। তো আপনারা জানেন যে প্রেগন্যান্সি ৩টে ভাগে আমরা ভাগ করি, যে ধরুন ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার। প্রথম 14 উইকস বা প্রথম 12 থেকে 14 সপ্তাহ আমরা বলি ফার্স্ট ট্রাইমেস্টার, 14 থেকে 28 সপ্তাহ হচ্ছে বলি সেকেন্ড ট্রাইমেস্টার, এবং 28 সপ্তাহের পর টিল ডেলিভারি আমরা বলি যে থার্ড ট্রাইমেস্টার। তো আমরা মেনলি আজকে থার্ড ট্রাইমেস্টার নিয়েই কথাবার্তা বলবো। ফার্স্ট ট্রাইমেস্টারে আপনারা কি করবেন, কি ব্লাড টেস্ট লাগবে, বা কি ইম্পর্টেন্ট মেডিসিন নিতে হবে, বা কি ওষুধপত্র খাবেন, সেসব বিষয়ে আমি আরেকটা ভিডিও করেছি, সেটা চাইলে আপনারা দেখে নিতে পারেন। আজকে যে মেনলি থার্ড ট্রাইমেস্টারের বিষয়ে কথা বলবো। থার্ড ট্রাইমেস্টার বেসিক্যালি হচ্ছে যে ট্রাইমেস্টার যেখানে হচ্ছে বেবির গ্রোথ, বাচ্চার গ্রোথ বেসিক্যালি থার্ড ট্রাইমেস্টারে হয়। এটাই মোস্ট ইম্পর্টেন্ট। আমরা যে দেখবেন যে আল্ট্রাসাউন্ডে অনেক সময় দেখা যায় যে 1 কেজি মতো 28 সপ্তাহ যেখান থেকে সেকেন্ড ট্রাইমেস্টার শুরু হয়, আল্ট্রাসাউন্ডে বাচ্চার ওজন 1 কেজি থাকে, এবং যখন ডেলিভারি হয় তখন বাচ্চার ওজন থাকে ধরুন 2.5 কেজি, কোনো সময় 3 কেজি, 3.5 কেজি। তো এই যে 1 কেজি থেকে ধরুন 3 কেজি, এই মেনলি বেবির গ্রোথ হয় থার্ড ট্রাইমেস্টারে। তো সাথে সাথে যেটা হয়, মায়েরও গ্রোথ বাড়তে থাকে, মায়েরও ওজন বাড়তে থাকে। তো নর্মালি প্রেগন্যান্সিতে আমরা বলি 10 থেকে 11 কেজি, 11 থেকে 12 কেজি ওজন বাড়ে। তো তার মধ্যে মেনলি 5-6 কেজি ওজন বাড়ে ধরুন থার্ড ট্রাইমেস্টারে। তো এই সময় যেটা উচিত যে ভালো নিউট্রিশিয়াস ডায়েট, বিভিন্ন ধরনের প্রোটিন পাউডার, তার সঙ্গে ডায়েট রিচ ইন ক্যালসিয়াম, এগুলো খাওয়া উচিত। সেকেন্ডলি যেটা হচ্ছে এই ট্রাইমেস্টারে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ফিটাল মুভমেন্ট কাউন্ট। এই ফিটাল মুভমেন্ট কাউন্ট নিয়েও আমি ডিটেলড আরেকটা ভিডিও করেছি, সেটা দেখে নিতে পারেন। ইন শর্ট যদি আমি এই ভিডিওতে বলি যে ফিটাল মুভমেন্ট যেটা হচ্ছে আপনাকে কাউন্ট করতে হবে, দুবেলাই কাউন্ট করবেন। এবং একটা যেটা হিসেব আছে, বলে যে আপনি কাউন্ট করার কিছু নিয়ম আছে, যেমন বাঁ দিক ফিরে কাউন্ট করতে হয়, এবং কিছু খাওয়া দাওয়ার পরে যদি একটু মিষ্টি বা অন্যান্য আপনি লাঞ্চ ডিনারের পরে আপনি ফিটাল মুভমেন্ট কাউন্ট করা উচিত, একদিকে বাঁদিক ফিরে শুয়ে। এবং সেটা যে হিসেব আছে সেটা হচ্ছে 10টা মুভমেন্ট হওয়ার কথা ইন 2 ঘন্টার মধ্যে। 8 থেকে 10টা মুভমেন্ট হওয়ার কথা 2 ঘন্টা, সেটা নর্মাল। এবং অ্যাপার্ট ফ্রম যেটা ব্যাপার, যে ফিটাল মুভমেন্ট কাউন্ট খুব ভেরি ইম্পর্টেন্ট। যদি সারাদিনে এবং প্রেগন্যান্সিতে মুভমেন্ট কাউন্টিং খুব ভালো থাকে, তার মধ্যে এটা বোঝায় যে বাচ্চা বেবি হেলদি আছে। এছাড়া সাইন্স অ্যান্ড সিমটম আসতে শুরু করে, দেখবেন যে কোমরে ব্যথা, লো ব্যাক পেন, এটা একটা খুব ইম্পর্টেন্ট ফিচার। অনেকেই কমপ্লেন করেন যে লো ব্যাক পেন, যে পিঠে শির দ্বারার দিকে অনেক সময় খুব ব্যথা হয়। তার সঙ্গে দেখবেন পা ফুলে যায়। তার সঙ্গে দেখবেন যে ভ্যারিকোজ ভেন, যে পায়ের মধ্যে যে ভেন্স থাকে, সেগুলো দেখবেন অনেক সময় যে নীলচে হয়ে অনেক সময় ফুলে যায়। তার সঙ্গে যেটা দেখবেন অনেক সময় ইউরিনারি, যে ইউরিন বারবার আর যাচ্ছে ইউরিন পাস করা, যে যাকে বলে ইনক্রিজ ফ্রিকুয়েন্সি, এই সিমটমস গুলো আছে। তো এই সিমটমস গুলো কাউন্টারঅ্যাক্ট করারও কিছু উপায় আছে। ধরুন এই যে পা ফুলে যাচ্ছে, বা এই যে পেডাল সোয়েলিং, বা এই যে বললাম ভ্যারিকোজ ভেন, যে পায়ের মধ্যে যে ভেনাস প্রমিনেন্স অনেক বেশি থাকছে, সেগুলোর জন্য আপনি বাঁদিক ফিরে শুতে পারেন। বাঁদিক ফিরে শুলে কি হবে, যে পেটের মধ্যে যে বড় বড় রক্তশিরা থাকে, তার উপর এই যে প্রেগনেন্ট ইউটেরাস, যে জরায়ু যে এত বড় হয়ে যাচ্ছে, তার চাপটা পড়ে না। এবং পায়ের থেকে যে রক্ত সঞ্চালন অনেক ভালো থাকে। তো পায়ের থেকে সেই ব্লাড এবং রক্ত সঞ্চালন ভালো হলে পায়ের ফোলাও আস্তে আস্তে কমে, এবং এই ভ্যারিকোজ ভেনও অনেক ক্ষেত্রেই কমে যায়। এবং তৃতীয়ত যেটা হচ্ছে, অনেক সময় যদি পায়ের ফোলা খুব বেশি থাকে, আমরা বলি যে এক্সট্রা নুন, যে এক্সট্রা সল্ট, যে সেটাও অনেকটা একটু কমিয়ে দিলে ভালো হয়। তার সঙ্গে অনেক কমফোর্টেবল শুজ পাওয়া যায়, জুতো, সেটাও যদি পরেন, তার সঙ্গে কিছু লেগ এক্সারসাইজেস, সেগুলো করলে এই পা ফোলা, তারপরে এই ভ্যারিকোজ ভেন, এই সমস্যা থেকে আপনাদের অনেকটাই
সমাধান হবে। তার সঙ্গে যেটা আছে লো ব্যাক পেন, যেমন লো ব্যাক পেন যে শিরদাঁড়ার দিকে ব্যথা, তো সেটাও একটা ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আপনারা হট কমপ্রেস দিতে পারেন, তার সঙ্গে কিছু লোকাল ব্যথার জেল থাকে যেমন ভলিনি জেল, এগুলো ইউজ করতে পারেন। তার সঙ্গে যেটা হচ্ছে প্যারাসিটামল ট্যাবলেট। প্যারাসিটামল ট্যাবলেট খুবই সেফ ইন প্রেগন্যান্সি, এবং প্যারাসিটামল ট্যাবলেট 1 গ্রাম মানে 1000 mg বা 1 গ্রাম, এটা আপনারা প্রেগন্যান্সির সময় খেতে পারেন। ব্যথা হলে ব্যথা কমবে এবং এতে বেবির ওপর কোনো অ্যাবনর্মাল এফেক্ট বা কোনো সাইড এফেক্ট বাচ্চার উপরে হয় না। এরপরে যেটা আসছি যে ইউরিনারি সিমটম, কারণ যেটা হচ্ছে যে এই যে বাচ্চা আস্তে আস্তে বড় হচ্ছে, পেটের মধ্যে জায়গাও অনেকটা কমে যায়। তার জন্য কি হয় যে ইউরিনের থলির ওপর অনেকটা প্রেশার পড়ে, তো ইউরিন বারবার পাস করার একটা আর্জ থাকে। তো এটাও কমন ডিউরিং প্রেগন্যান্সি। কিন্তু এর সাথে অনেক সময় অনেকে কমপ্লেন করেন যে যখন হাঁচি দেন বা হচ্ছে যে ধরুন কাশি হলো, ওই সময় ইউরিন পাস হয়ে যায়, যাকে আমরা বলি স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স। তো এগুলো অনেক সময় হয়ে থাকে। এর সাথে সাথে কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে যদি কোনো ধরনের ইউরিনে বার্নিং সেন্সেশন বা জ্বালা যদি কিছু হচ্ছে, কিংবা পেটে ব্যথা হচ্ছে, তার মানে কিন্তু অনেক সময় যে ইউরিনারি ইনফেকশন হয়ে গেছে। সেই সময় কিন্তু প্রপার ইউরিনারি টেস্ট করে তার যে প্রেগন্যান্সি সেফ যে অ্যান্টিবায়োটিক্স, সেইটা শুরু করা উচিত। তো এবারে প্রথমে যেমন আমি বললাম যে ম্যাটার্নাল ওয়েট গেন, বাচ্চার ওয়েট গেন, তারপরে যেমন বললাম মুভমেন্ট কাউন্ট, তারপরে এই কিছু মাইনার সিমটমস এবং সেটা কিভাবে আপনারা টেক কেয়ার করবেন সেই বিষয়ে আলোচনা করলাম। এবারে আসছি যে কিছু কিছু একটা টার্মে যাকে বলে ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশনস, যে অনেক সময় আপনারা দেখবেন যে লাস্টের দিকে ডেলিভারি ধরুন 2-3 সপ্তাহ বা 4 সপ্তাহ আগে পেট অনেক সময় একটু শক্ত হচ্ছে, তারপরে আবার ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু সেরকম ব্যথা কিছু অনুভব হচ্ছে না। তো এই এই যে ফিনোমিনানটাকে বলে ব্র্যাক্সটন হিক কন্ট্রাক্ট, এগুলোকে কি হয় যে জরায়ুর যে মাসেল থাকে একটু একটু করে হালকা কন্ট্রাকশন করে, টাইট, তার জন্য পেটে মনে হয় টাইট হচ্ছে। কিন্তু এটা লেবার পেনের সঙ্গে একটু ডিফারেন্স আছে। লেবার পেনে যেমন ব্যথা আপনার অনুভব হয়, ব্র্যাক্সটন হিক কন্ট্রাকশনে কোনো ব্যথা থাকে না। আর লেবার পেনে যেটা হয় যে আস্তে আস্তে যে ব্যথা তো থাকে, বাড়তে থাকে, প্লাস এটা রেগুলার, ধরুন 1-2 মিনিট অন্তর অন্তর বারবার হয়। তো যেটা ব্র্যাক্সটন হিকে সেরকম রেগুলার রিদম কিছু নেই, ধরুন এখন হলো 1 ঘন্টা পরে হলো, আবার 6 ঘন্টা পরে হলো, তো এরকম ব্যাপার। এরপর আছে কিছু ডেঞ্জার সাইন্সে, ব্লাড প্রেশার এই থার্ড ট্রাইমেস্টার কিংবা লাস্টের দিকে বেড়ে যেতে পারে। তার সঙ্গে ব্লিডিং, এই দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস। ব্লিডিং ইন প্রেগন্যান্সি বা যখনই ব্লিডিং হবে, যে লাস্ট 3 মাসের বা ডেলিভারির আগের 1 মাস, ডেলিভারি ডেটের কাছাকাছি যে কোনো এই টাইমে ব্লিডিং একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। এই সময় ব্লিডিং হলে অবশ্যই ডক্টরকে জানানো উচিত। এবং ব্লিডিং এর কিছু কিছু রিজনস থাকে। একটা রিজন যেটা হচ্ছে যে আপনার যে ফুল প্ল্যাসেন্টা, প্ল্যাসেন্টা অনেক সময় নিচের দিকে থাকলে অনেক সময় ব্লিডিং হয়, যার সঙ্গে কোনো ব্যথা থাকে না। এবং অনেক সময় দেখবেন ব্লিডিং হচ্ছে, পেটে ব্যথা আছে, তার সঙ্গে তার মানে যেটা হচ্ছে আপনার যে প্ল্যাসেন্টা ইউটেরাস বা জরায়ু যে দেয়ালে লেগে থাকে সারা প্রেগন্যান্সিতে, সেটা সেপারেট হয়ে গেছে, যাকে আমরা ডাক্তারি ভাষা বলি অ্যাব্রাপশন। এছাড়াও অনেক সময় দেখা যায় যে ব্লাড স্টেইন ডিসচার্জ হচ্ছে, অল্প ব্লিডিং হচ্ছে, এটা কিন্তু অবশ্যই যে আর্লি সাইন্স অফ লেবারও হতে পারে। তো ব্লিডিং ইন প্রেগন্যান্সি ইজ এন ইম্পর্টেন্ট পার্ট। লাস্টের দিকে যখনই ব্লিডিং হবে অবশ্যই ডক্টরকে ইনফর্ম করতে হবে। এরপর আছে ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার লাস্ট এই প্রেগন্যান্সির যে 28 সপ্তাহ পরে অনেক সময় বেড়ে যেতে পারে, সবার যে হয় তা না, কিন্তু ব্লাড প্রেশার মনিটরিংটা একটা ইম্পর্টেন্ট পার্ট। নর্মালি প্রেগন্যান্সিতে ব্লাড প্রেশার কমে, যা ব্লাড প্রেশার সবার থাকে তার থেকে ব্লাড প্রেশার কমে যায়। কিন্তু ব্লাড প্রেশার যদি বেড়ে যায়, ধরুন 140/90 হলে আমাদের মনিটরিং এ রাখতে হয় যে ব্লাড প্রেশার কিরকম থাকছে। কিন্তু যদি 150/100 এরকম ওপরে যদি ব্লাড প্রেশার বেড়ে যায়, তখন কিন্তু অবশ্যই ওষুধপত্র চালু করতে হয়। এবং তার সঙ্গে অ্যাডিশনাল কিছু আরো অনেক মেজার্স আছে যেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এবং এক্ষেত্রে আরো একটা জিনিস যেটা দরকার, সেটা হচ্ছে অনেক সময় আগেও ডেলিভারি হয়ে যেতে পারে যদি ব্লাড প্রেশারের ওষুধে ব্লাড প্রেশার কম না হয়। এরপরে আসি যে চেক আপসে, যে কিরকম, অবশ্যই 28 সপ্তাহের পরে
আমরা 28 সপ্তাহের আগে যে লাস্ট সেকেন্ড ট্রাইমেস্টার কিংবা ধরুন ফার্স্ট ট্রাইমেস্টারে 4 থেকে 6 সপ্তাহ অন্তর অন্তর চেক আপ আমরা বলি আসতে, কিন্তু 28 সপ্তাহের পরে কিন্তু ডক্টরের সঙ্গে যে চেক আপ সেটার ফ্রিকোয়েন্সি কিন্তু একটু কম ইন্টারভ্যালে দেখাতে হয়, যেমন 2-3 সপ্তাহ অন্তর অন্তর ডক্টরকে দেখাতে, এটাই রেকমেন্ডেড 2-3 সপ্তাহ অন্তর অন্তর যে ডক্টরকে দেখাতে হয়। আলট্রাসাউন্ড অবশ্যই একটা 28 সপ্তাহে করা হয় এবং একটা 34 সপ্তাহে আলট্রাসাউন্ড করা হয়, এবং যদি অন্য কোনো কমপ্লিকেশন না থাকে এর থেকে বেশি আলট্রাসাউন্ডটা লাগে না। তবে অবশ্যই যদি কোনো কমপ্লিকেশন থাকে অ্যাজ পার যেরকম কি প্রবলেম আছে সেই অনুযায়ী অবশ্যই আলট্রাসাউন্ড রিপিট করতে হয়। এরপরে আসি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনে, যে আপনার মোড অফ ডেলিভারি যিনি দেখছেন তার সঙ্গে অবশ্যই ডিসকাশন করবেন যে সেটা কেউ 32 বা 34, 7 বা 8 মাসেই ডিসকাশনটা করা উচিত। আপনি কিভাবে ডেলিভারি করাবেন, নর্মাল ডেলিভারি না সিজারিয়ান সেকশন। তো দুটো মেথডেই আলাদা আলাদা তাদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। বা নর্মাল ডেলিভারি কি, নর্মাল ডেলিভারির ব্যাপারেও কিন্তু সবাইকে জানতে হবে যে কি এক্সপেকটেশন, যে ধরুন নর্মাল ডেলিভারি করতে গেলে অবশ্যই 9 মাস কিংবা অ্যাটলিস্ট 39 to 40 উইকস পর্যন্ত ওয়েট করতে হবে, এবং নিজে থেকে ব্যথা উঠলে অবশ্যই ভালো। এবং নর্মাল ডেলিভারি মানে কিন্তু এইটা নয় যে ধরুন নর্মাল ডেলিভারি হবেই। প্রথমত যেটা হচ্ছে যে খুব ভালো করে সিলেকশন করতে হবে যে আপনার অ্যাজ সাচ কোনো কমপ্লিকেশন নেই, এবং যে আপনার প্রেডিক্টেড ভালো যে ক্লিনিক্যাল এক্সামিনেশন পরীক্ষা করে দেখতে হবে যে আপনার নর্মাল ডেলিভারির জন্য অ্যাডিকুয়েট ক্যান্ডিডেট আপনি কিনা, এবং বাচ্চারও যাতে কোনো কমপ্লিকেশন না থাকে। এরপরেও যদি ধরুন আপনার ব্যথাও উঠে গেল, আপনি হসপিটালে এলেন, এরপরে এটাও হতে পারে যে ধরুন বাচ্চার হার্টবিট সবসময় ঠিক আছে এবং আপনার লেবার ঠিকঠাক করে প্রোগ্রেস করছে এবং আপনার নর্মাল ডেলিভারি খুব ভালোভাবেই হয়ে গেল। কিন্তু এটাও হতেও পারে যে ধরুন যখন নর্মাল ডেলিভারি বা লেবার প্রোগ্রেস করছে কোনো কারণে বাচ্চার হার্টের সাউন্ড ঠিকঠাক হলো না, কিংবা যে লেবার যেভাবে প্রোগ্রেস করার কথা, যেমন যাদের প্রথম প্রেগনেন্সি তাদের কিন্তু লেবার হতে অ্যাটলিস্ট 8 থেকে 10 ঘন্টা লাগে, কিন্তু যাদের ধরুন আগে একবার নর্মাল ডেলিভারি হয়েছে তাদের অনেক আগেই 4 থেকে 6 ঘন্টার মধ্যে ডেলিভারি হয়ে যায়। তো এটা আপনার যদি প্রথম প্রেগনেন্সি থাকে কিন্তু আরো যদি 12 ঘন্টা 14 ঘন্টার বেশি টাইম লেগে যাচ্ছে, বা যাদের আগে ডেলিভারি আছে কোনো কারণে 6 ঘন্টা 8 ঘন্টার বেশি লেগে যাচ্ছে, বা বাচ্চার হার্ট বিটের কোনো প্রবলেম হচ্ছে, তখন কিন্তু অবশ্যই সেক্ষেত্রে সিজারিয়ান সেকশন করতে হয়। এরপর আসি এমার্জেন্সি সায়েন্সে। এমার্জেন্সি সায়েন্স আপনি কখন হসপিটালে যাবেন। হসপিটালে যাওয়ার প্রধানত 4টে রিজন আছে। একটা যেটা হচ্ছে আপনার যদি কোনো পেটের ব্যথা শুরু হয়, লেবার পেন, এবং লেবার পেন যেটা আগে আপনাকে বললাম যে ব্র্যাক্সটন হিক কনস্ট্রাকশনের থেকে এটা খুবই ডিফারেন্ট। রেগুলার রিদিমে আসতে থাকে, ধরুন 2 মিনিট অন্তর অন্তর কিংবা 5 মিনিট অন্তর অন্তর, এবং সেই ব্যথা আস্তে আস্তে বাড়তে থাকে, এবং সেই ব্যথার সাথে সাথে অনেক ক্ষেত্রেই ভ্যাজাইনাল ব্লিডিং আসতে থাকে, এবং অনেক ক্ষেত্রেই দেখবেন যে আমরা যেটা বলি ওয়াটার লিকেজ, যে জল ভেঙে গেল, যে খুব ওয়াটারি লিকুইড ভ্যাজাইনালি আসতে থাকলো, যাকে আমরা বলি ওয়াটার লিকেজ। তো এগুলো যদি থাকে আপনাকে সঙ্গে সঙ্গে বুঝতে হবে যে আর্লি সাইন্স অফ লেবার, বা তোর সঙ্গে আপনাকে হসপিটালে সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে হবে বা হসপিটালে পৌঁছে যেতে হবে। এছাড়াও যেটা আগে বললাম যে ফিটাল মুভমেন্ট কাউন্টিং খুবই ভেরি ইম্পর্টেন্ট, এবং যেমন বললাম যে 10 বার বাচ্চা যদি মুভমেন্ট করে 2 ঘন্টা সেটা নর্মাল। এছাড়াও এর থেকেও মোস্ট ইম্পর্টেন্ট যে মায়েরা কিন্তু বুঝে যান যে কোন প্যাটার্ন অফ মুভমেন্ট বেবির নর্মাল, এবং এতদিন ওরা লক্ষ্য করে করে সেটা বুঝতেই পারেন। যদি মুভমেন্ট কোনো কারণে অনেকটাই কমে যায়, ধরুন তারা মায়েরা বুঝতে পারেন যে মুভমেন্ট ভালো হচ্ছে না, একবেলা হয়ে গেল মুভমেন্ট ঠিক হচ্ছে না, বা সকালে তেমন ভাবে হয়নি, দুপুরেও সেরকম হচ্ছে না, এক্ষেত্রে কিন্তু এটা একটা ভেরি ইম্পর্টেন্ট সাইন। এক্ষেত্রেও কিন্তু খুব তাড়াতাড়ি হসপিটালে যোগাযোগ করতে হবে। এবং এছাড়াও আপনাদের যদি কোনো কোয়ারি থাকে রিগার্ডিং এনি ম্যাটার, তো আপনারা জানাতে পারেন, তো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার।